নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় আজ। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরে বৈষম্য বিরোধীর দুই নেতাকে জিজ্ঞাসাবাদ। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সার্জিসের। ভারী বৃষ্টিতে টিলাধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 সদস্যের। টানা বর্ষণ ও উজানের ঢলে ডুবল বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল। করনীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা। অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। 2009 সালে নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের সেই সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে আজ। শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আজ কিন্তু আনুষ্ঠানিক যে চার্জ সেটি দাখিল করবে প্রসিকিউশনের পক্ষ থেকে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে আজকে কিন্তু একটি যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে। সেটি যদি বলতে যাই যে পুরো বিচার প্রক্রিয়াটিকে আসলে লাইভ সম্প্রচারের মাধ্যমে
মাধ্যমে সর্বসাধারণের কাছে তুলে ধরার যে একটি প্রক্রিয়া, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে। পাশাপাশি যদি একটু বলতে চাই, এর আগে বিশ্বের বিভিন্ন বড় বড় যে বিচার প্রক্রিয়াগুলো রয়েছে, যদি বলতে যাই নুরেমবার্গ ট্রায়াল, পাশাপাশি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার এবং মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির বিচার সহ বেশ কিছু বড় বড় বিচার প্রক্রিয়া কিন্তু এভাবে টেলিভিশনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়েছিল। তারই অংশ হিসাবে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়া যেন নিশ্চিত করা হয়, তার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে বিচার প্রক্রিয়াটি, সেটি সম্প্রচারের ব্যবস্থাও থাকছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর রয়েছেন তারা বলছেন এটির ফলে এই যে বিচারের প্রক্রিয়াটি, সেটির গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটির যে গ্রহণযোগ্যতা সেটি বাড়বে। পাশাপাশি এই বিচার প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে, পাশাপাশি আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে কোনো ধরনের এটি নিয়ে যেন কোনো বিভ্রান্তির সুযোগ না থাকে, সেই প্রক্রিয়াটি নিশ্চিত করা হবে এই যে সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি যদি বলতে চাই, এই মামলায় গ্রেফতার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আছেন, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু এই মামলা যেটিতে আসামি করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে, সেই মানবতা বিরোধী অপরাধের মামলার যে অগ্রগতি সেটি দেখাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলাগুলোর মাধ্যমে জুলাই আগস্টের যে বিচারিক প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হবে। তো বিচার বিভাগে আজকে এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এটি সংযোজন হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যে ফরমাল চার্জ দাখিলের যে সর্বশেষ খবরাখবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। জাতীয় পার্টি পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাই ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান। জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় বিএনপির দুই নেতাকে তলব করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। শনিবার রাত 12:30 রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় হঠাৎ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সেনাবাহিনী। এরপরই তলব করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুর নবী ডন ও জেলার আহ্বায়ক আনিসুর রহমান লাকুকে। বৈষম্য বিরোধী ও বিএনপি নেতারা জানান, মূলত জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতেই সেনাবাহিনীর এ জিজ্ঞাসাবাদ। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ঘটনায় রাত 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে জাতীয় পার্টি কোনো ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখতে হবে। এটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে। যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে। ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ আছে তাদের দলে, যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেগুলোর কথা ছিল। গত 29 মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 12:15 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার জাপানের স্থানীয় সময় সকাল 11:20 টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তার জাপান সফরে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই করা হয়। সময় সংবাদে আরও থাকছে, গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা, নজর কেড়েছে 25 লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটে শেষ 3 দিনে বেচাকেনা বাড়ার আশা।
গভীর রাতে ঘুমিয়েছিলেন বাবা মা ও ভাই বোন। টানা বর্ষণে হঠাৎই টিলা ধস। এরপর মাটি চাপায় চিরঘুমে একই পরিবারের 4 সদস্য। সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দে এই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। টিলার পাশে বসতি স্থাপন না করার পরামর্শ ফায়ার সার্ভিসের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। শনিবার রাত 2টা প্রবল বৃষ্টিপাতের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামে রিয়াজউদ্দিনের আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়েন রিয়াজউদ্দিন সহ তার স্ত্রী রহিমা বেগম, 14 বছরের মেয়ে সাবিয়া এবং 8 বছরের ছেলে আব্বাস আলী। এ সময় আরেকটি কক্ষে থাকা রিয়াজের বড় স্ত্রী ও মেয়ে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। গরম পানি জয় গেছে, টিল্লা দোষিয়া সারা ঘর জয় গেছে। তোর বাই বাতিজি তোর শাশি সব কমাই গেছেন দিয়ে মাটি চলে। এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি। একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। মাকে 3 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। 4 জন লোক স্পট ডেড। ওনারা প্রথমেই আর সময় পাইনি, এখানেই মারা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মাটি চাপা অবস্থায় লাশগুলো উদ্ধার করে। টিলার পাশে বসতবাড়ি নির্মাণ না করার পরামর্শ দেয় তারা। সুধী সমাজের দিকে আকর্ষণ করব যে এই টিলার পাশে অন্তত বসত বাড়ি স্থাপন না করতে দেয়া এবং বন্যা এবং ভারী বর্ষণের সময় এই ঘরে না থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। জেলায় 2002 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধসে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে নিবন্ধন ফিরে পেলেও দাড়িপাল্লা যে প্রতীক, সেই প্রতীকটি তারা পাচ্ছেন না। এবং যেহেতু দাড়িপাল্লার প্রতীক নিয়ে শুরু থেকেই জামায়াত আইনি লড়াই চালিয়ে এসেছিল, তবে মাঝপথে এসে জামাতের আইনজীবীরাই জামাতের প্রতীক দাড়িপাল্লা চেয়ে যে আবেদনটি তারা করেছিলেন সর্বোচ্চ আদালতে, সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। অর্থাৎ জামায়াত যে নিবন্ধন চেয়ে যে আবেদন করেছিল সেটি মঞ্জুর হয়েছে। অর্থাৎ জামাতকে দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আদালত রায় স্পষ্ট করে বলেছেন যে হাইকোর্ট বিভাগ জামায়াতের নিবন্ধন বাতিল করে যে রুল দিয়েছিল এবং সেই রুলটি পরবর্তীতে অ্যালাউ করেছিল বা অ্যাবসুলেট করেছিল, সেটি আসলে ঠিক হয়নি, সেটি অবৈধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নিবন্ধন বাতিল করে যে রায়টি দেওয়া হয়েছিল 2013 সালে, সেই রায়টি দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। আর প্রতীক নিয়ে যে বিষয়টি জানিয়েছেন, প্রতীক নিয়ে জামায়াতের আইনজীবীরা সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছিলেন, কিন্তু আদালত সেটিতেও অ্যালাউ করেননি। আদালত বলেছেন যে প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশন ভালো বুঝবেন। অর্থাৎ যেটি বলা চলে যে জামায়াতের কে দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের রায়, যে রায়ের আলোকে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, সেই রায়টি বাতিল করা হয়েছে এবং প্রতীক নিয়ে যেটি বলা হয়েছে যে প্রতীক নিয়ে নির্বাচন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বা নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে নির্বাচন কমিশন সেই বিষয়টি ভালো করে বলতে পারবেন। আর যেটি বলে রাখি যে বাংলাদেশের ইতিহাসে বা দেশের রাজনীতির ইতিহাসে গণতন্ত্রের সূচনার পর থেকে জামায়াত গণতান্ত্রিক ধারা বজায় রেখেই যে ধরনের নির্বাচনগুলো হয়ে আসছে, সবগুলো নির্বাচনে জামাত পার্টিসিপেট করে এসেছে এবং সংসদে সবসময় জামাতের প্রতিনিধিত্ব ছিল। এই বিষয়গুলোই কিন্তু জামাতের আইনজীবী বারবার বলে এসেছেন এবং বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে একটি দলের নিবন্ধন বাতিল হয়ে যায় এবং এটির প্রথম ভিকটিম কিন্তু জামাত হয়েছিল এবং সবশেষ ভিকটিমও কিন্তু জামাত হয়েছিল। যাই হোক, আজকে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে তাদের জামাতের যে আবেগের প্রতীক দাড়িপাল্লা, সেটি না পাওয়ায় তারা অনেকটা মনক্ষুণ্ণ হয়েছেন। এখন পর্যন্ত যেটি বলা চলে, আমরা অপেক্ষা করছি যে জামাতের আইনজীবীরা আসবেন, তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। ব্রিফিংয়ে এই রায়ের প্রতিক্রিয়া তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। তো এই ছিল মূলত দেশের সর্বোচ্চ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের বিষয়ে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আপিল বিভাগের রায়ের বিষয়ে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছি হাইকোর্টে।
আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত। কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নেবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। এরপরে কেউ বক্তব্য দিবেন? না, আর আজকে কেউ বক্তব্য না, আজকে শুধু একটা পিটিশনের বাইরে আরেকটা পিটিশন অ্যালাউ করেছেন, সেটা বলবেন? জি, মূল পিটিশনের বাইরে আরেকটি পিটিশন যে অ্যালাউ করেছেন এটা ওইটার সঙ্গে কানেক্টেড, ওটা আজকের কোনো বড় ইস্যু নয়, সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই। থ্যাংক ইউ। না, এটা জামায়াত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে সময় মতো, আপাতত এখানে কেউ অ্যাড্রেস করছেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করে এখানে কষ্ট করে সময় দেওয়ার জন্য। ঈদযাত্রার দ্বিতীয় দিনে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নগরবাসী। অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হলেও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির যাত্রীদের চোখে মুখে। ভিড় বা বিড়ম্বনা ছাড়াই ট্রেনে ওঠা এবং নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট যাত্রীরা। এছাড়া কোরবানির পশু পরিবহনে 3টি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার অধিকাংশ এলাকায় যদিও বন্যা এখনো দেখা দেয়নি বা সিলেট গোয়াইনঘাট যে সড়কটি রয়েছে সেই সড়কটি এখনো পানি উঠেনি, তারপরেও বিভিন্ন জায়গায়, যেমন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি গোয়াইনঘাটের যে গুচ্ছগ্রাম, সেই গুচ্ছগ্রামের সড়কটি এদিকে হাঁটু পানি কিংবা কোমর পানি, কোথাও আবার প্রায় গলা পর্যন্ত পানিতে এসে এখানকার যে 80টি পরিবার আছে সেই 80টি পরিবার একেবারে বিপজ্জনক অবস্থার মধ্যে আছে, কিন্তু পানি দ্রুত গতিতে বাড়ছে। সবশেষ যদি পানি উন্নয়ন বোর্ডের খবর বলি, সিলেটের সুরমা এবং কুশিয়ারা, সেই কানাইঘাট এবং অমরশিদে কুশিয়ারা বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারে মনু নদী পানিও বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটে আজকে ভোর 6টা পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 404.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তার মধ্যে 153 মিলিমিটারে বৃষ্টিপাত হয়েছিল গতকালকে দুপুর বেলা এবং সারা রাত আজকে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো 2-1 দিন এই অবস্থা থাকবে। এবং অন্যদিকে উজান থেকে পানি নেমে আসছে। গতকালকে আজকে পর্যন্ত আমরা যেটা জানি 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেই উজানের বৃষ্টিপাতের কারণে এদিকে পাহাড়ে ঢল নামছে। এখানে যেই গোয়াইন নদী আছে, গোয়াইন নদী কিংবা সিলেটের যে নদীগুলো আছে সব চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হচ্ছে 410 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে এই দিকে ঢল নামছে। অন্যদিকে দেশেও বৃষ্টি হচ্ছে। দুটি মিলে সিলেট অঞ্চলে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বা বন্যা দুর্যোগ যে ব্যবস্থাপনা কমিটি আছে বা পূর্বাভাস রয়েছে, যেই সেলগুলো রয়েছে সবগুলো সেলে কিন্তু বলছে যে সিলেট অঞ্চলে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত যে জলাবদ্ধতা, নগরীতে জলাবদ্ধতা রয়েছে কিছু কিছু জায়গায় এবং বিভিন্ন উপজেলার জলাবদ্ধতা দেখা দিয়েছে, নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। তারপরেও এখন পর্যন্ত পানি যদি আর বৃষ্টিপাত না হয় বা 2-1 দিন বৃষ্টিপাত না হয় তো হয়তো পানি নেমে যাবে, কিন্তু যদি এইভাবে ভারী বৃষ্টিপাত হয় বন্যার আশঙ্কা রয়ে গেছে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলে যে নদ নদীর পানি বাড়ছে এবং 3টে নদী বিপদসীমার উপর অতিক্রম করেছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাটে। ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর হাটে বাড়তে শুরু করেছে পশুর সরবরাহ। এই মুহূর্তে কচুক্ষেত হাটে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে।
কোরবানি ঈদের যেই আমেজ, সেই আমেজ কিন্তু শুরু হয় এই যে হাটগুলোর মাধ্যমে। হাটে যখন থেকে আসলে গরুগুলো আসতে শুরু করে তখন থেকেই যে ঈদ যে ভাব কোরবানি ঈদের, সেই ব্যাপারটি কিন্তু লক্ষ্য করা যায়। যেমন ছোট শিশুরা, অন্যান্য এই অল্প বয়সী যারা রয়েছে তারা যেমন বারবার করে বিভিন্ন জায়গা থেকে হাটগুলোতে আসতে থাকেন এবং তারা আসলে তাদের যে আনন্দ সেটি কিন্তু থাকতে থাকেন। এবং আমরা এই মুহূর্তে যে কচুক্ষেতের যেই হাটটিতে আছি সেখানে কিন্তু গরু ছাগল উঠতে শুরু করেছে এখানে, এবং সাধারণত মাঝারি আকারের গরু কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেই গরুটি দেখা যাচ্ছে সেটি কিন্তু এখনো পর্যন্ত এই হাটে আসা যে গরুগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গরু। এটার নাম বলা হচ্ছে রাজা নামে একটি গরু আসলে একে বলা হচ্ছে, এবং এর ওজন যেটা আনুমানিক, এখানে যিনি ব্যাপারে রয়েছেন তিনি বলছিলেন যে তিনি এটি আসলে তার বাড়িতেই আসলে লালন পালন করেছেন, এবং এই গরুটির প্রায় 27 থেকে 28 মণ মতো আসলে এর ওজন, এবং বেশ বড় সড়, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। এর বাইরেও যেই গরুগুলো রয়েছে সাধারণত আমরা ছোট থেকে মাঝারি আকৃতির গরুগুলো দেখছি। বড় গরুটির দাম উনি হাঁকাচ্ছেন প্রায় 7 থেকে 8 লাখ টাকা মতো উনি আসলে বলছিলেন। এর বাইরে যে এখন যে গরুগুলো দেখা যাচ্ছে সেগুলো 1,80,000 এরকম দাম হাঁকানো হচ্ছে। এছাড়া এই কিছু কিছু গরু রয়েছে যেগুলো 2 থেকে 2.5 লাখ টাকাও কিন্তু আসলে দাম হাঁকানো হচ্ছে, এবং প্রতিটি গরুই কিন্তু বেশ হৃষ্টপুষ্ট সুন্দর আকৃতির যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু আনা হয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছাগলও আনা হয়েছে, সেই সবগুলো কিন্তু। এবং তো এই ছিল এই মুহূর্তে, অর্থাৎ কচুক্ষেত থেকে আমার কাছে গরুর হাটের সবশেষ তথ্য আমার কাছে। সময় সংবাদ। বাজেটে বরাবরই সরকার বরাদ্দ দিতে কার্পণ্য না করলেও বাস্তবায়নকারীদের যোগসাজশে অপচয় যেন নির্ধারিত। এতে ওই গোষ্ঠীর পকেটে ঢোকে অর্থ, সুফল থেকে বঞ্চিত হয় জনগণ। বিশ্লেষকরা বলছেন টেকসই উন্নয়নে বদলাতে হবে এই সংস্কৃতি। সানবির রূপলের রিপোর্ট। বাজেটের আকার বাড়ার সঙ্গে বাড়ছে উন্নয়ন ব্যয়। 1972 সালে 786 কোটি টাকার বাজেট এখন প্রায় 8 লাখ কোটি টাকায় ঠেকেছে। উন্নয়ন ব্যয় বেড়ে 3 লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2 থেকে 2.5 লাখ কোটি টাকা। এই বরাদ্দের অর্থ প্রতি বছর ব্যয় হয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। তবে অপ্রয়োজনীয় বরাদ্দ, অর্থের অপচয় ও টেকসই কাজ না হওয়ার অভিযোগ হরহামেশা। প্রবাদে আছে সরকার কামাল, দরিয়া মে ঢাল। এসব নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? যে কোনো সরকারি স্থাপনা হোক, সেটা রোড হোক কিংবা আপনার যে কোনো জিনিস হোক, এটা যদি সঠিকভাবে তদারকি করা হয় তাহলে আমার মনে হয় অনিয়ম বা দুর্নীতিটা অনেকটাই কমে আসবে। শুনি বাজেট হয়, কিন্তু কাজ যে কে করবে এরকম কোনো উদ্যোক্তা কেউ নাই। এই রুটটা যখন 4বার কস্টিং করছে, একবারের টাকা দিয়ে একবার যদি পারফেক্টলিভাবে করতো তাহলে ওই 4 জায়গাটা টাকা অন্য খায় বেগে কাজ করতে পারতো। তাদের কথার রেশ ধরে একটি ধারণা দেয়া যাক। ধরি 5 বছর টেকসই হবে এমন সড়ক তৈরিতে বাজেটের বরাদ্দ 100 টাকা, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে 30 টাকায় অনিয়ম, অপচয় হলো। ফলে নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে না পারায় 3 বছরেই সড়কটি সংস্কারের প্রয়োজন। এতে সড়কটির মেয়াদ শেষের আগেই আবারও বরাদ্দ দিতে হলো। বাড়ল খরচ, বাড়ল উন্নয়ন বাজেট। সুবিধাভোগী হলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন জনগণের করের টাকার টেকসই ব্যবহার করা গেলে দেশ এগিয়ে যেত আরো অনেক দূর। যে ধরনের মালামাল উপাদান প্রকল্প, বিশেষ অবকাঠামোমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহৃত হওয়ার কথা, যেগুলো অঙ্গীকার করা হয়েছে সেগুলো ব্যবহৃত হচ্ছে না। পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে পারলেই এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই শুদ্ধাচার বা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে, সেই সুযোগটা সৃষ্টি করতে হবে, জনগণ যেন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো দেখেছি যে কিভাবে 100 কোটি টাকার প্রজেক্ট এটা 500 কোটি টাকায় ব্যয় করেছে। এটা তো জনগণের কর দিয়ে যে টাকাটা আসে সেটা থেকে আমাদের করতে হয়, অথবা ঋণ নিয়ে করতে হয়। এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু জনগণেরই ঘাড়ে এসে পড়ছে। এটা সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে ব্যয় করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারলে আমরা কিন্তু কম টাকা দিয়েও আমরা অনেক বেশি কাজ করতে পারবো। অপচয়, অনিয়ম কমাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলছেন নতুন অর্থ বছরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট,
এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলঝুরি থাকবে না। 2025-26 অর্থ বছরে 1142টি প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। টিআইবির এক গবেষণায় দেখা যায় যে সরকারি প্রকল্পের বরাদ্দের প্রায় 27%ই অনিয়ম দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। অর্থাৎ 100 টাকা বাজেট বরাদ্দের ক্ষেত্রে 27 টাকায় অপচয়, মোট বরাদ্দের প্রায় 1/3। এই অপচয় যদি না হতো তাহলে হয়তো বাজেটের টেকসই বাস্তবায়ন করা সম্ভব হতো এবং প্রকল্পগুলো যেমন টেকসই হতো, সরকারও নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে পারতেন, যার সুফল পেত সাধারণ মানুষ এবং সরকার, এবং মোটা দাগে দেশ উপকৃত হতো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে এ দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 60। এই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভিক্ষের মাত্রা। এর মধ্যে চলছে উপত্যকাটিতে যুদ্ধবিরতি নিয়ে নানা জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কিছুদিন আগে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। সেই প্রস্তাবে 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয় প্রধান ছিল। এবার মিশর ও কাতারের মাধ্যমে সেই প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির বদলে পূর্ণ যুদ্ধবিরতির দাবি করেছে। সেই সঙ্গে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটির পাল্টা এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। শনিবার এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে। উইটকফের প্রতিক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে। এই সময় তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মার্কিন প্রস্তাব গ্রহণযোগ্য না হলেও দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাবেই সাড়া দেওয়া হয়েছে বলে দাবি হামাসের শীর্ষ নেতা বাসেম নাইমের। আল জাজিরাকে তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তারা সমঝোতার পথ খুঁজতে চাইছে, কিন্তু নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আগের চুক্তির ধারে কাছেও নেই। তার দাবি, এই প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতির বা মানবিক সহায়তা প্রবাহের কোনো গ্যারান্টি নেই। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, গেল 2 সপ্তাহে মাত্র 900 ট্রাক গাজায় ঢুকেছে, যা দৈনিক চাহিদার 10%ও না। এই সাহায্য একটি বিদ্রূপ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের, হাইকোর্টের রায় বাতিল। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শেখ হাসিনার বিচার সরাসরি দেখবে বিশ্ব। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ দাখিল আজই। এবং ভারী বৃষ্টিতে টিলা ধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 সদস্যের। টানা বর্ষণ ও উজানের ঢলে ডুবল বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।